ভালো প্রশ্ন। হামিদ আর কেভিন নিয়ে একটু আলোচনা করব, যারা ইস্টবেঙ্গলে হয়তো জয়েন করছে, যেটা আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া দেখে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে। তো আমার যে চ্যাট ফোরাম আছে সেখানে সকাল থেকে দেখছি বা গতকাল থেকেই দেখছি যে অনেকে প্রশ্ন করছে এ ভালো না মন্দ এই ছেলেটা। তো এই বিষয়টা নিয়ে একটা 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 জেনারেল একটা আলোচনা করতে চাই। ভালো প্রশ্ন, তাই বলছি যে এ ভালো না মন্দ এটা একটুখানি অনেক সময় অতটা সহজ থাকে না উত্তরটা দেওয়া। হামিদের ক্ষেত্রে আমরা আসি। হামিদ ভালো না মন্দ, দেখুন একটা প্লেয়ার, অন্তত একটা স্ট্রাইকার, সে ভালো না মন্দ সেটা বিচার করতে গেলে বেশ কিছু ব্যাপারে একটু নজর দেওয়া দরকার। প্রথমত হামিদের খেলার একটা অন্তত কয়েকটা ম্যাচ, রিসেন্ট ম্যাচ, গোটা ম্যাচ দেখা উচিত, অন্তত 45 মিনিট দেখা উচিত, যেটা আমার পক্ষে দেখা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। জানি না আদৌ গোটা ম্যাচের রেকর্ডিং পাওয়া যাবে কি না। তো আমি ওর কিছু ম্যাচের হাইলাইটস দেখেছি গত সিজনে। তো হাইলাইটসের একটা সমস্যা হচ্ছে, হাইলাইটসে সবসময় অ্যাটাকারকে গ্লোরিফাই করা হয়। মানে একটা অ্যাটাকার ধরুন একটা ম্যাচে 3টে ভালো মুহূর্ত উপহার দিল এবং 7খানা বাজে মুহূর্ত। এবার সেই 3টে মুহূর্তের মধ্যে হয়তো একটা মুহূর্তে সে একটা গোল করলো। তো আপনি একটা হাইলাইটসে সাধারণত দেখবেন 3টে ভালো মুহূর্ত, তার মধ্যে একটা গোল দেখবেন, 7খানা বাজে মুহূর্ত আপনি দেখবেন না। আর হাইলাইটসে ডিফেন্ডারকে সবসময় ভিক্টিমাইজ বা তাকে ভিলেন করা হয়, ভিলিফাই করা হয়। তো ডিফেন্ডারদের ক্ষেত্রে তাদের গোটা ম্যাচে একটা দুটো যে ভুলের মুহূর্ত সেইটাকে তুলে ধরা হয়। তো অনেক সময় হাইলাইটস দেখলে আপনার মনে হবে এই ডিফেন্ডারটা গোটা ম্যাচেই খুব বাজে খেলেছে, কিন্তু তাই যদি হয়, প্রথমত সেই ডিফেন্ডারকে গোটা ম্যাচে কোনো কোচ রাখবে না। আর গোটা ম্যাচে যদি তাকে রাখেও, আর সে যদি গোটা ম্যাচ জুড়ে যদি টানাবাজি ডিফেন্ডিং করে, তো সেই ম্যাচে তার অন্তত 10 গোল খাওয়া উচিত সেই ক্লাবে। কিন্তু হয়তো দেখুন গোটা ম্যাচে একটাই গোল খেয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু সজাগ থাকতে হবে যখন আপনার কোনো একটা ম্যাচের হাইলাইটস দেখছেন। তো হামিদের ক্ষেত্রে এটা ছাড়া আমি হামিদের এজেন্টের বানানো একটা ভিডিও কোলাজ দেখছিলাম। এবার জানেনই তো, যে মাল বেচতে চাইছে সে সবসময় ক্লায়েন্টের ভালো মুহূর্তগুলোই চূড়ান্ত দেখাবে। শুধু একটা রিস্ক থেকেই যাচ্ছে, কিন্তু এই রিস্কটাকে কাউন্টার করার জন্য আমি যেটা করেছি, ওই যতটা করা সম্ভব, একদমই তো ব্যাপারটা বিশাল এডুকেটেড কোনো অ্যাপ্রোচ নয়। তো যেটা আমি ওর ব্যাকগ্রাউন্ডটা দেখেছি, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, তো টানা কিন্তু মরক্কো টায়ার ওয়ানে খেলছে। মরক্কো লিগ যথেষ্ট ভালো মানের লিগ, সেখানে টায়ার ওয়ানে খেলছে এবং গত মরশুমে ওর টিম কিন্তু 16টা টিমের মধ্যে 8th হয়েছে, অষ্টম স্থানে শেষ করেছে লিগ। এবং ও কিন্তু প্রতিটা ম্যাচই খেলেছে, 90 মিনিট করে খেলেছে। মানে মাঝে একটা গ্যাপ ছিল, তারপর মানে বিগত 5 মাস ধরে লিগের শেষ অবধি প্রত্যেকটা ম্যাচ খেলেছে, 90 মিনিট খেলেছে। তার মানে এটা ধরে নেওয়া যায় যে ও একদম অসহ্য ফুটবল খেলেনি। তো ওই যে কিঞ্চিত যে আমরা ভিজুয়ালস দেখা গেছে হাইলাইটসে বা ওর যে মার্কেটিং যে ভিডিওতে, তার ভিত্তিতে মনে হয় খুব একটা খারাপ হবে না ইস্টবেঙ্গলের জন্য এবং আইএসএলের জন্য। ইস্টবেঙ্গলের জন্য কেন বললাম, দেখুন একটা প্লেয়ারের সাফল্য নির্ভর করে অনেকটা কিন্তু কোচের ওপর, যে কোচ কী ধরনের একটা সিস্টেম টিমে চালাচ্ছে। তো ইস্টবেঙ্গলের যেটা একটা ব্যাপার মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে, সেটা আপনি অবশ্যই একটা টেকনিক্যাল ব্যাপার, সেটা খারাপ ব্যাপারও, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কোচের কিন্তু কিছু লিমিটেশন বা খামতি আছে। উনি কিন্তু যে টিম গেমের মধ্যে খুব একটা ক্রিয়েটিভিটি রাখেন না, মানে ওনার যে ছকের মধ্যে খুব একটা ক্রিয়েটিভিটি থাকে না। তো সেই ক্রিয়েটিভিটির যে খামতি, উনি সেটা পূরণ করার জন্য যেটা করেন বা উনি প্রত্যাশা করেন বা উনি চেষ্টা করেন, যে উনি টিমে এমন কিছু প্লেয়ারকে রাখতে চান যাদের মধ্যে ব্যক্তিগত ক্রিয়েটিভিটি আছে। আপনারা এর প্যারালাল যদি বুঝতে চান, তো আপনি অনেক সময় সত্যজিৎ রায়ের যে সিনেমা থাকে, সত্যজিৎ রায়ের সিনেমাতে দেখবেন একটা যেই থাক সেই সিনেমাতে নন অ্যাক্টর থাকলো, মানে যারা পেশাদারি অ্যাক্টর নয়, হয়তো
অ্যামেচার অ্যাক্টরও না, হয়তো কোনো দিন তারা অ্যাক্টিং করেনি, তারা সিনেমাতে প্রচুর থাকলো, তাদের একটা উপস্থিতি প্রাচুর্য থাকলো, আপনারা দেখবেন ওভারঅল যে সিনেমাটা বানাচ্ছে তাতে একটা দারুণ একটা শিল্পসত্তা রয়েছে, শিল্পবোধ রয়েছে তাতে। তো এটা হচ্ছে ডাইরেক্টার্স ক্রিয়েটিভিটি বা কোচের ক্রিয়েটিভিটি। তো কোচের ক্রিয়েটিভিটি যদি না থাকে তখন কিন্তু আপনার এই হামিদ টাইপ প্লেয়াররা খুব কার্যকর। একই কথা প্রযোজ্য আপনার ওই মিগুয়েলের ক্ষেত্রে বা রাশিদ, যে দুজন সেন্ট্রাল মিডকে আমরা ইতিমধ্যে সই করিয়ে ফেলেছি, যেটা অলরেডি কনফার্ম সাইন। তো তাদের মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে, যদিও তারা সেন্ট্রাল মিডে। তো এই প্রসঙ্গেই বলে রাখি যে ইস্টবেঙ্গলে যেই তন্ময় দাস আছে, যাকে গত বছর শেষের দিকে প্রমোট করলো আইএসএলে, তার আগে ওর চোট ছিল বোধহয়, সেই জন্য ও খেলতে পারেনি। চোটের জন্য অনেকটা পিছিয়ে যায় মাঝে বেশ কিছুদিন। সেই তন্ময় দাস কিন্তু ডিফেন্সিভ মিডিয়া হলো, ওর মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে। এবং গতকালে যে কলকাতা ফুটবল লিগের ম্যাচটাতে দেখলাম ও কিন্তু একটা উইংয়ে চলে গেল একটা জায়গা নিয়ে, এবং সেখান থেকে না তুখোর একটা ক্রস করলো, এবং হাই স্পিড ক্রস, যেরকম মানে আদর্শ ক্রস আপনার আইএসএলে সাফল্য পাওয়ার জন্য, হাই স্পিড ক্রস, একদম অ্যাকুরেট ক্রস, সেটা দুর্ভাগ্যক্রমে দুজন ইস্টবেঙ্গল প্লেয়ার প্রায় পৌঁছে গেছিল, হেড দিতে পারলো না। কিন্তু এই ধরনের ক্রস যদি আপনার এই ধরনের হামিদ বা দিয়ামান্টাকস টাইপ প্লেয়ার পায়, অবধারিত হেড দিয়ে গোল করে দেবে। এবার দিয়ামান্টাকসের ক্ষেত্রে কী সমস্যা, দিয়ামান্টাকস হচ্ছে আবার খুব শিক্ষিত প্লেয়ার, এবং ও একটা অন্য ঘরানাতে, অন্য স্কুলিংয়ে বড় হয়েছে, যেটা হচ্ছে ইউরোপিয়ান স্কুলিং, যেখানে টিম ক্রিয়েটিভিটি খুব ইম্পর্টেন্ট। মানে কোচ সেখানে ক্রিয়েটিভিটি আমদানি করছে অনেকটা, এবং সেই সিস্টেমেও দারুণ সাফল্য পায়। এবং ও কিন্তু খুব মানে গ্রিসের একটা নাম করা ক্লাবে খেলেছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে। তো দিয়ামান্টাকস টাইপ প্লেয়ারের অসুবিধা হয়ে যায় যদি টিম গেমের মধ্যে ক্রিয়েটিভিটির অভাব থাকে। এবার টিম গেমের মধ্যে ক্রিয়েটিভিটির অভাব তখনই থাকবে যদি আপনার কোচের মধ্যে ক্রিয়েটিভিটি না থাকে, এবং সেই স্কোয়াডেও যদি ইন্ডিভিজুয়াল কোনো ক্রিয়েটিভ প্লেয়ার না থাকে। আপনারা ওই জন্য দেখবেন এই বিষ্ণু ও হাইলি একটা ডিফেক্টিভ প্লেয়ার, টেকনিক্যালি হাইলি ডিফেক্টিভ প্লেয়ার, কিন্তু ও কিছু ওই পায়ের ভেলকি টেলকি দেখাতে পারে বলে ওকে খুব মনে ধরেছিল গত বছর অস্কারে। ভীষণ ডিফেক্টিভ একটা প্লেয়ার, যেটা নিয়ে আমি পূর্বে অনেক আলোচনা করেছি, বিষ্ণু নিয়ে আলোচনা করে আর সময় নষ্ট করতে চাই না। কিন্তু ওই যে বিষ্ণু মাঝে মধ্যে একটা দুটো একটা ভেলকি ঠেলকি দেখিয়ে পায়ের একটা নাটমেক করে হয়তো একজন দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে গেল, সেইটুকুই ওকে আকর্ষণ করতো। মানে তার কারণ হচ্ছে স্কোয়াড এর মধ্যেও ক্রিয়েটিভিটি আনতে পারছে না। ওর হাতে যেসব বিদেশি রয়েছে তারা ক্রিয়েটিভ নয়, মানে নিজে থেকে ক্রিয়েটিভ নয়। তো সেই জন্য বলছি এই আপনার মিগুয়েল, রাশিদ, তারপর আপনার তন্ময় দাস, এরা হচ্ছে আদর্শ, আর এই হামিদ এরা আদর্শ অস্কার টাইপ কোচের জন্য। এবার আসা যাক যে ডিফেন্ডার কেভিনের কথায়, আমরা এখনও কনফার্ম নই সেই সই হয়েছে কিনা, কিন্তু কেভিনের বিষয়ে অনেকে আমায় জিজ্ঞেস করছে কি ভালো। এই যে ভালোটার এর উত্তর দেওয়াটা অতটা সহজ নয়, পুরোটাই নির্ভর করছে আপনি কোন প্রসঙ্গে জিজ্ঞেস করছেন। প্রাসঙ্গিকতা বা কনটেক্সটটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা জেনেছিলাম যে ইস্টবেঙ্গল ইভান বলে একটা ছেলেকে টার্গেট করেছিল, যার মানে বিশাল অভিজ্ঞতা, মানে রাশিয়ান টায়ার ওয়ানে খেলা দারুণ অভিজ্ঞতা। পরবর্তীকালে সে গত দুটো মরশুম ধরে বা গত সিজনের মধ্যে কাজাকস্তানে খেলেছে, দুটো মরশুমই বোধ হয় টায়ার ওয়ানে খেলেছে, তো চূড়ান্ত অভিজ্ঞতা এবং যথেষ্ট দক্ষতার সাথে সে টায়ার ওয়ানে খেলেছে। কিন্তু তার তুলনায় এই ছেলেটি, এবং তার বয়স বিশাল নয়, 30, মানে 28 থেকে 30, তখন ডিফেন্ডার একদম পিক টাইম। তো এই ছেলেটার ক্ষেত্রে যে কেভিন ছেলেটার বয়স অনেক কম, 26 বছর, তে কিন্তু টায়ার 3-তে খেলেছে স্পেনের। এবং এর যা ব্যাকগ্রাউন্ড আমরা দেখছি, রিভার প্লেট, আর্জেন্টিনার রিভার প্লেট ইউথ সিস্টেম থেকে উঠে এসছে। আর্জেন্টিনার যে নামি দুটো ক্লাব, বোকা জুনিয়র্স আর রিভার প্লেট, তো রিভার প্লেট ইউথ সিস্টেম থেকে উঠে এসে অল্প বয়সে স্পেনের টায়ার 3-তে খেলা শুরু করে।
এবার স্পেনের টায়ার 3টা ভারী অদ্ভুত, মানে সেখানে প্রচুর ক্লাব খেলে, অদ্ভুত একটা স্ট্রাকচার, প্রচুর ক্লাব খেলে, তার মধ্যে অনেক ক্লাব খুব সিরিয়াস এবং অনেক ক্লাবই আছে জাস্ট নাম কষে তারা টায়ার 3-তে, কিন্তু এ কিন্তু ওই একটু সিরিয়াস প্রকৃতির টায়ার 3 ক্লাবে খেলে এসছে। এবং আমরা দেখেছি যে ক্লাব এই রিসেন্টলি প্রমোশন রাউন্ডে উঠেছিল, তা আমার বোধহয় প্রমোট হয়নি। তো এর ক্ষেত্রেও যেটা অসুবিধা সেটা হচ্ছে এর হাইলাইটস আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, কেন এর ম্যাচে যে হাইলাইটস সেখানে সেন্টার ব্যাকের কিছু হাইলাইটস আছে, কিছু গোলের হাইলাইটস আছে। এবার ডিফেন্ডারকে যদি আমি গোল দিয়ে অ্যাসেস করতে চাই তো ব্যাপারটা একদমই অশিক্ষিত কাজকর্ম হবে, কিন্তু এ আবার হেড কর্নার থেকে হেড দিয়ে গোল করতে পারে, কিন্তু এটা অবশ্যম্ভাবী, মানে এটা নিশ্চয়ই বোঝানোর দরকার নেই যে আপনারা জানতে চান যে সে ডিফেন্ডিংয়ে কেমন, সেটা আসল কথা, তাই তো? ডিফেন্ডার গোল করছে কিনার থেকে বড় কথা সে ডিফেন্ডিংটা কেমন করছে, তো সেইটা দেখতে গেলে ম্যাচ দেখা দরকার, টানা ম্যাচ দেখা দরকার, দেখা সম্ভব হয়নি। কিন্তু ওই তার ব্যাকগ্রাউন্ড দেখে কিছু ঝলক দেখে যেটা মনে হচ্ছে এই অনেকটা আপনার ওই টিরি গোছের, যে টিরিকে এটিকে নিয়ে এসেছিল অল্প বয়সে স্পেনের টায়ার 3 থেকে, অনেকটা সেই ধরনের একটা কেস মনে হচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু ওখানেই থাকছে যে আপনি ইভানকে আনতে গিয়ে কেভিনকে নিয়ে এলেন, ব্যাপারটা কিন্তু ঠিকঠাক জমছে না। আপনার 6টা বিদেশি লাগবে, তার মধ্যে আপনার 2টো ফরওয়ার্ড তো এই হামিদ আর দিয়ামান্টাকাস, 2টো মিডফিল্ডার আছে মিগুয়েল আর আপনার রাশিদ, তা আপনার বাকি 2টো ফরেনার স্লট কী হবে? সেখানে কিন্তু 2টো সেন্টার ব্যাক লাগবে। আপনি যদি বলেন আপনার সেকেন্ড সেন্টার ব্যাক কেভিন ছেলেটা খুবই ভালো, কেননা গত বছর যে দুজন ছিল, একজন তো হচ্ছে হেক্টর, সে বয়সের ভারে একদম, তারপরে তো রিটায়ারই করলো, আরেকজন ছিল হিজাজি, যে খুব স্লো, মানে একটু হাইল্যান্ড ডিফেন্সে খেললে সে মানে তথই বচ অবস্থা তার হতো। তো তাদের সেই দুজনের তুলনায় কিন্তু বেটার যতদূর মনে হচ্ছে, মানে একদমই মানে খুব একটা এডুকেটেড গেস নয়। তো এটাই বলার ছিল যে কেউ ভালো না মন্দ সেটা কিন্তু কনটেক্সটের উপর এটা নির্ভর করছে। আপনি জিজ্ঞেস করলেন আমাকে এই ফুচকাটা বানিয়েছে এটা কেমন, আমি বললাম ভালো। এবার আপনি ওই সেই ফুচকাটাই আমাকে একদিন ডিনারে ডেকে প্লেট ভর্তি করে খেতে দিলেন, তো আমি বলবো কি রাত্রিবেলায় ডিনারে ফুচকা কেউ দেয়? তো সেরকমই কেভিন ছেলেটা কেমন, কেভিন ছেলেটা আপনার টিমে সেকেন্ড বিদেশি সেন্টার ব্যাক হিসেবে খুবই ভালো, কিন্তু একে যদি আপনি বলেন আপনার টিমের 1 নম্বর সেন্টার ব্যাক বিদেশি এবং আপনি আর কোনো সেন্টার ব্যাক নেবেন না, তাহলে আমি বলবো না ভাই, এটা খুব একটা ভালো সিদ্ধান্ত হলো না কেভিনকে নেওয়া। ইভানকে পেলে না বলে তুমি কেভিনকে নিয়ে এলে। তো এই ব্যাপারটাই বোঝানো ছিল যে ভালোর কনটেক্সট, মানে এটা কি ভালো সেটা অনেকটা নির্ভর করছে কনটেক্সটের ওপর, আপনি কি প্রসঙ্গে জানতে চাইছেন ভালো না মন্দ, সেই কনটেক্সটটা জানা খুবই দরকার, তারপর একটা উত্তর হতে পারে এটা ভালো না মন্দ না সোসো টাইপ। সবাই ভালো থাকবেন।